বলা হয় মানুষ যে কোনো জায়গায় চলে যাক কিন্তু তার পা শেষে সেখানেই ফিরে আসে যেখানে তার হৃদয়ে সবচেয়ে বেশি আঘাত লেগেছে এবং সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছে। এটাই গল্প একটা ভাঙা ছেলের, যে দুনিয়ার ভিড়ে হারিয়ে গিয়েছিল এবং একটা অচেনা মেয়ে, একটা মাস্টারনি, তার জীবনের এমন একটা পাতা খুলতে চলেছিল যা তার বাড়ি, তার মা বাবা এবং তার ভাঙা আত্মাকে আবার জুড়ে দেবে। কখনো কখনো একটা ট্রেনের যাত্রা পুরো জীবনের দিক পাল্টে দেয়। বন্ধুরা, পুরো গল্প জানতে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কিন্তু তার আগে এই ভিডিওটা লাইক করো, চ্যানেল নূর টেলস বিডিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে তোমার এবং তোমার শহরের নাম লিখো। ঢাকা কমলাপুর স্টেশনের দুপুর সবসময়ের মতো ভিড়, শোরগোল এবং দৌড়াদৌড়ি করা লোকেদের ভরা ছিল। পাটরিতে আসা যাওয়া ট্রেনগুলোর গড়গড় শব্দ, চাওয়ালাদের আওয়াজ, কুলিদের লাল কাপড় এবং অগণিত মুখ। প্রত্যেক মুখ তার নিজের গল্প নিয়ে দৌড়াচ্ছে। এই ভিড়ের মাঝে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ একটা মেয়ে একদম স্থির দাঁড়িয়েছিল। শবনম খান, সরকারি স্কুলের শিক্ষক, গ্রাম মধুপুর, পোস্টিং ঢাকা। সিটি সাদা কটনের সাধারণ সালোয়ার, চুল একটা ঢিলা জোড়ায় বাঁধা এবং চোখ এত শান্ত যেন দুনিয়ার কোনো দুঃখ তাদের থেকে লুকানো যায় না। সেই দিন দুপুর সে সিলেট তার মায়ের সাথে দেখা করতে যাচ্ছিল। ট্রেন ছিল পর্বত এক্সপ্রেস। কিন্তু তখন তার নজর একটা মুখের উপর আটকে গেল। ভিড়ে একটা যুবক ছেলে, বয়স প্রায় 25-26, সরু, ক্লান্ত, ঝুঁকে পড়া মুখে ধুলো, চোখে অনেক রাতের জাগরণ এবং হাতে একটা পুরানো ব্যাগ। এত পুরানো যেন যাত্রা লম্বা নয়, জীবনই ঘিসে গেছে। শবনম তাকে শুধু একবার দেখল এবং কোনো অজানা দুঃখে তার হৃদয় ভারী হয়ে গেল। ছেলেটা টলতে টলতে সিঁড়ির কাছে বসে পড়ল, যেন সব শক্তি একই পলে সরে গেছে। শবনমের ভিতরে টিচার জেগে উঠল। এটা ঠিক নয়, কিছু খুব ভাঙা এতে। কিন্তু সে নিজেকে থামালো। অচেনা বিষয়ে হস্তক্ষেপ করা ঠিক নয়। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো, লোকেরা লাফিয়ে উঠে দাঁড়ালো। শবনম তার ব্যাগ তুলল এবং কামরার দিকে এগোলো। সে সেই কোচ ছিল যাতে সে প্রত্যেক দিন যাত্রা করে। কিন্তু সংযোগ দেখো, সেই ছেলেটাও সেই কামরার উঠল। ট্রেন চলতে শুরু করল। হাওয়ার হালকা ঝোঁক জানালা থেকে ভিতরে আসছিল। শবনম তার সিটে বসে, কিন্তু তার নজর বারবার সেই ছেলের উপর যাচ্ছিল। সেই ছেলেটা জানালার বাইরে দেখে যাচ্ছিল, না চোখের পাতা ঝাপটায়, না কোনো নড়াচড়া, যেন জীবনের আওয়াজ তার থেকে দূরে চলে গেছে। কিছুক্ষণ পর হঠাৎ সে 2 হাতে তার মুখ ঢেকে নিল এবং চুপচাপ কাঁদতে লাগল। সেই কান্না এমন ছিল যা আওয়াজ করে না, কিন্তু হৃদয়কে হিলিয়ে দেয়। শবনমের ভিতরে কিছু ভেঙে গেল। সে ধীরে বলে উঠল, মাফ করবেন, যদি আপনি ঠিক থাকেন তাহলে একটু জল নিন। ছেলেটা মুখ তুলল, লাল চোখ, ভাঙা মুখ এবং ভিতরের অসহ্য ক্লান্তি। আপনার কি ফারাক পড়ে? সে শুকনো ভাঙা আওয়াজে বলল। শবনম খুব হালকা হাসি দিল। হয়তো ফারাক পড়ে, কারণ আপনার মতো লোক লক্ষ্যে এক হয়, যারা বাইরে থেকে শক্তিশালী দেখায় কিন্তু ভিতরে অনেক কিছু ভেঙে গেছে। প্রথমবার কেউ তার অবস্থাকে শব্দ দিয়েছে। ছেলেটা হিলে উঠল। আমি ঠিক নেই, সে খুব ধীরে বলল, এবং হয়তো ঠিক হতেও চাইও না। শবনমের চোখ নরম হয়ে গেল। কখনো কখনো ভাঙা খারাপ নয়। খারাপ তখন হয় যখন কেউ আপনার ভাঙাকে বোঝার মতো না থাকে। কিছু পলের চুপচাপতার পর ছেলেটা বলল, আমার নাম রাহাত। শবনম প্রথমবার তার নাম শুনল এবং তাকে মনে হলো যেন ট্রেনে 2 সিটের মাঝে নয়, 2 জীবনের মাঝে একটা সেতু তৈরি হতে শুরু করেছে। আমি শবনম, সরকারি স্কুলে মাস্টারনি। সে হেসে বলল। রাহাতের ঠোঁটে প্রথমবার হালকা হাসি এলো। আপনি দেখতেও মাস্টারনির মতো, যেন প্রত্যেকের কপি পড়ে নেন। আমি কোন পাতায় আছি আপনি তো প্রথমেই বুঝে নিয়েছেন। শবনম হেসে উঠল, কিন্তু তার ভিতরে চিন্তার একটা লহর দৌড়াচ্ছিল। কিছু পল পর রাহাত জানালার দিকে দেখতে দেখতে বলল, আপনি জিজ্ঞেস করেছিলেন না কি হয়েছে? বলবো? হয়তো বলে দিলে একটু হালকা হয়ে যায়। শবনম ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, বলো। রাহাত বলতে শুরু করল। সেই আওয়াজে দুঃখ, লজ্জা, ভাঙা সব মিলেমিশে ছিল। 3 বছর আগে আমি আমার মা বাবাকে ছেড়ে দিয়েছিলাম একটা মেয়ের জন্য। তার নাম ছিল রিনা। সে বলতো যে দুনিয়ার সাথে লড়াই করবে, বলতো যতক্ষণ আমি আছি কেউ তাকে ছোবে না। তার আওয়াজ কাঁপতে লাগল। আমি বাড়ি ছেড়েছিলাম, মা খুব কেঁদেছিল, কিন্তু আমি অন্ধ ছিলাম, শুধু রিনার হাত ধরে চলে গিয়েছিলাম।
কিছু মাস ঠিক চলল, তারপর একদিন তার জীবনে কেউ আর এলো। শাবনামের হৃদয় ধক করে থেমে গেল। সে আমাকে বলল, রাহাত, তুমি ভালো, কিন্তু আমার জন্য নয়। এবং আমি তার বাড়ির দোরগোড়ায় কাঁদতে থাকলাম। ট্রেনের আওয়াজও সেই পলে দুঃখের মতো লাগছিল। কাজ চালিয়েছি, কিন্তু জীবন ছেড়ে দিয়েছি। বাড়ি যাওয়ার মুখ বাকি ছিল না। মা বাবার হৃদয়ে দুঃখ দিয়েছি। ভেবেছিলাম কি মুখ নিয়ে যাব। শাবনামের হৃদয় সংকুচিত হয়ে গেল। সে সাহস করে তার হাত হালকা করে ছুল। রাহাত, মা বাবা ভুল গণেন না, শুধু ছেলের ফিরে আসার অপেক্ষা করেন। রাহাত কিছু বলল না, শুধু চুপচাপ চোখের জল মুছতে থাকল। সেই পলে হঠাৎ কাছের সিটে একটা বুড়ো মহিলা অজ্ঞান হয়ে পড়ে গেল। লোকেরা ঘাবড়ে গেল। রাহাতও হড়বড়িয়ে উঠল। কোনো ডাক্তার আছে কি? শাবনাম তুরন্ত এগিয়ে গেল। আমি স্কুলে ফার্স্ট এইড দেখি, জায়গা দিন। সবাই চুপচাপ সরে গেল। শাবনাম মহিলাকে সামলালো, জল খাওয়ালো, নাড়ি চেক করল। কিছু মিনিটে সে ঠিক হয়ে গেল। লোকেরা ফিসফিসাতে লাগল, মাস্টার নি লোকেরা এমনই হয়, হৃদয়ও বড়, সাহসও বড়। রাহাত তাকে দেখতে থাকল এবং সেখান থেকে তার জীবন পাল্টাতে লাগল। ট্রেন ঢাকা কমলাপুর স্টেশনকে পিছনে ছেড়ে এখন দ্রুত এগোচ্ছিল। জানালা থেকে আসা হালকা হাওয়ায় মাটি এবং রোদের মিশ্রিত গন্ধ ছিল। কিন্তু শাবনাম এবং রাহাতের মাঝে একটা এমন চুপ্পি বসে গিয়েছিল যা দুজনেই শুনছিল। বিনা বলে রাহাতের মুখ ক্লান্ত ছিল, কিন্তু চোখে প্রথমবার কোনো হালকা গরমাহট দেখা যাচ্ছিল। সেই গরমাহট যা কোনো ভরসার শুরুর সংকেত। কিছু মিনিট পর রাহাত সাহস করে বলল, শাবনাম, এখনও আমিই বলছি। আপনিও বলো, আপনি এত শান্ত কেন থাকেন? আপনার মুখের মজবুতি দেখে মনে হয় আপনিও অনেক কিছু সহ্য করেছেন। শাবনাম কিছু বল চুপ রইল, যেন কোনো পুরনো ঘরের তালা খোলার সময় লাগে। সেইভাবে সেও তার হৃদয়ের দরজা ধীরে ধীরে খুলল। হ্যাঁ রাহাত, সত্যি বলি, আমাকে শক্তি নয়, বাধ্যতাই শক্তিশালী করেছে। রাহাত মনোযোগ দিয়ে শুনতে লাগল। তাকে মনে হলো প্রথমবার কেউ তার সামনে নিজেকে খুলছে। শাবনাম দূরের ক্ষেতগুলো দেখল, প্রত্যেক দিন যাবার সেই সবুজ, কিন্তু আজ তার চোখে সেই সবুজের পেছনে লুকিয়ে তার নিজের গল্প ভাসছিল। আমার বাবা পোস্ট অফিসে ক্লার্ক ছিলেন, খুব ধনী নয়, কিন্তু বাড়িতে সবসময় সুখ ছিল। আমি, মা এবং বাবা, আমরা শুধু তিনজন, কিন্তু দুনিয়া লাগত। একটা হালকা হাসি তার মুখে এলো, কিন্তু সেই হাসি অসম্পূর্ণ ছিল, যেন সেটা অতীতের জন্য, যার থেকে কোনো অভিযোগও আছে এবং ভালোবাসাও। পাপা প্রত্যেক সন্ধ্যায় আমাকে কোলে তুলে বলতেন, আমার মেয়ে আইএএস হবে, এবং আমিও সেই বলতাম, হ্যাঁ পাপা। আমার মনে হতো এই স্বপ্ন সব সময় থাকবে। রাহাতের চোখ নরম হয়ে গেল। শাবনামের আওয়াজে ধীরে ধীরে দুঃখ নামছিল। তারপর একদিন পাপা অফিস থেকে ফিরতে স্ট্রোক হয়ে পড়ে গেলেন। শুধু 1 মিনিটে আমার জীবনের ম্যাপ পাল্টে গেল। কোমরের নিচে প্যারালাইসিস হয়ে গেল। রাহাত হিলে উঠল। সে বিনা বলের তার হাত শক্ত করে ধরল, যেন দুঃখ তার নাড়িতেও নেমেছে। সরকার পাপাকে মেডিকেল অনফিট বলে চাকরি থেকে বাদ দিল। বাড়ির ভিত্তি হিলে গেল। ওষুধ, ভাড়া, অসুখ সব কিছু একসাথে ভেঙে মাথায় পড়ল। হঠাৎ তার আওয়াজ একটু কাঁপল। আমি আইএসের স্বপ্ন ছেড়ে দিয়েছি, কারণ সেই সময় স্বপ্ন নয়, বাড়ি বাঁচানো দরকার ছিল। রাহাত খুব ধীরে আওয়াজে জিজ্ঞেস করল, কোনো সম্পর্ক এসেছিল কি? শাবনামের হাসি তিক্ত হয়ে গেল। হ্যাঁ, এসেছিল। ছেলেটা ভালো ছিল, কিন্তু সে জিজ্ঞেস করল, তোমার বাবার দেখাশোনা কতক্ষণ করতে হবে? এবং আমি বুঝে গেলাম সে আমাকে মেয়ে নয়, দায়িত্ব ভাবছে। সে জানালার বাইরে দূরে দোলাপেড়ের দিকে দেখল। আমি নিজেই মানা করে দিয়েছি, কারণ যদি আমিও বাড়ি ছেড়ে দিতাম তাহলে পাপার শেষ আশা কে হতো? রাহাত তাকে দেখছিল, পুরো মনোযোগ তার ওপর। প্রথমবার সে কারো দুঃখকে তার দুঃখ থেকে বড় পেল। তুমি খুশি? সে খুব ধীরে বলল। শাবনাম মাথা তুলল এবং একটা ছোট হাসি দিল। সেই হাসিতে শত শত ভাঙা দিন লুকিয়েছিল। হ্যাঁ, স্কুলে বাচ্চাদের হাসিতে, তাদের শরারতে, তাদের ছোট ছোট জয়ে আমি খুশি হইনি। কিন্তু হ্যাঁ, কখনো কখনো রাতে একা কাঁদিও নি, কিন্তু সকালে উঠে আবার সেই শাবনাম, শক্তিশালী, শান্ত, মাস্টারনি। রাহাতের হৃদয় গলে গেল। এই মেয়ের ভিতরে যতটা মজবুতি ছিল, ততটা গভীর দুঃখও ছিল। কিছুক্ষণ দুজন চুপ রইল। ট্রেন তার গতিতে সিলেটের দিকে এগোচ্ছিল। কামরায় শুধু ট্রেনের আওয়াজ এবং তাদের নিঃশ্বাস। কামরায় লোকেরা তাদের মোবাইলে হারিয়েছিল, কিন্তু দুটো হৃদয় প্রথমবার একে অপরের সত্যে নামছে। হঠাৎ রাহাত বলল, শাবনাম, তোমাকে সত্যি মনে হয় আমার মা বাবা আমাকে মাফ করে দেবে? শাবনাম তাকে এমন করে দেখল যেন তার চোখের সোজা উত্তর লেখা। মাফ করা সহজ রাহাত, সবচেয়ে কঠিন অপেক্ষা করা। এবং তোমার মা বাবা 3 বছর থেকে অপেক্ষা করছে। রাহাতের ঠোঁট কাঁপল। কিন্তু যদি তারা দরজা বন্ধ করে দেয় তাহলে?
শবনম বিনা দ্বিধায় তার হাত ধরে নিল। কোনো অচেনার হাতের এমন ভরসা রাহাত কখনো অনুভব করেনি। যদি তোমার দরজা খটখটানোর সাহস না থাকে তাহলে আমি খটখটাবো। তোমাকে একা যেতে হবে না রাহাত, যতক্ষণ তুমি বাড়ি না পৌঁছাও আমি তোমার সাথে আছি। রাহাতের চোখ থেকে জল টপকে পড়ল। সে শুধু একটা শব্দ ফিসফিসালো, কেন? শবনম তাকে সোজা দেখল। কারণ তুমি পড়ে গেছো রাহাত, এবং আমি কোনো পড়া মানুষকে একা ছেড়ে যাই না। সেই সময় ট্রেন হঠাৎ জোরে ঝাঁকুনি দিল। একটা বাচ্চা সিটের নিচে পড়ে গেল। কামরা ঘাবড়ে গেল। লোকেরা চিৎকার করতে লাগল। শবনম আবার উঠে পড়েছে। সে বাচ্চাকে হাঁটুতে বসে বাইরে বের করে আনল। তাকে জল দিল, সান্ত্বনা দিল। বাচ্চার মা কাঁদতে কাঁদতে বলল, বোন, তোমার ছাড়া আমার বাচ্চা। শবনম থেমে বলল, বাচ্চারা আমার জন্য ভয় নয়, দায়িত্ব। রাহাত তাকে দেখতে থাকল। তার চোখে প্রথমবার একটা প্রশ্ন উঠল, এই মেয়ে কি ফেরেশতা? ট্রেন এগোচ্ছিল, কিন্তু রাহাতের হৃদয় এখন কোনো অন্য দিকে এগোচ্ছিল। ট্রেন আখাউড়া সিলেট রুটের দিকে এগোচ্ছিল। সন্ধ্যার হালকা রোদ জানালা থেকে ভিতরে ঢুকছিল। কামরায় হালকা গরম ছিল, কিন্তু হাওয়া ক্লান্ত ছিল। কিন্তু দুটো সিটে বসা শবনম এবং রাহাতের মাঝে একটা অব্যক্ত সম্পর্ক শ্বাস নিচ্ছিল। অনেক মিনিটের চুপ্পির পর রাহাত ধীরে আওয়াজে বলল, শবনম, যদি আমি সত্যি আমার বাড়ি যেতে চাই তাহলে তুমি সাথে যাবে? শবনম তার চোখে ঝুঁকে দেখল। সেই ভয়ে স্পষ্ট দেখা যাচ্ছিল, সেই ভয় যা বছরের ভুল থেকে বড় হয়ে গেছে। আমি সাথে যাব, সে খুব শান্ত স্বরে বলল, কিন্তু একটা শর্তে। রাহাত ঘাবড়ে গেল। কোন শর্ত? তুমি পালাবে না, না স্টেশনে, না দরজায়, না মায়ের সামনে। রাহাত মাথা ঝুঁকিয়ে নিল, যেন তার ভিতরের ছোট বাচ্চা কাউকে জড়িয়ে কাঁদতে চাইছে। আমি চেষ্টা করব, সে ভাঙা স্বরে বলল। শবনম তার ভয় অনুভব করল। সে হালকা করে হাসল। ভয় দুরকমের হয় রাহাত, একটা যা ভগায় এবং অন্যটা যা ধরে রাখে। আমি তোমাকে ধরে নিয়েছি, এখন ভয় পালাবে না। রাহাতের চোখ নম হয়ে গেল। সে ধীরে আওয়াজে বলল, যদি তারা দরজা বন্ধ করে দেয় তাহলে? শবনম তুরন্ত বলল, তাহলে আমি বলবো, আপনার ছেলে এসেছে, তার কাছে শুভ অনুতাপ আছে, এবং আপনাকে শুভ একটা সুযোগ দরকার। রাহাতের শ্বাস আটকে গেল। কেউ তার পক্ষে এমন শব্দে বিশ্বাস কখনো রাখেনি। ট্রেন ধীরে ধীরে সিলেটের দিকে এগোচ্ছিল। স্টেশন আসতে শুধু কিছু মিনিট বাকি ছিল। রাহাতের পা কাঁপতে লাগল। শবনম, সে ঘাবড়িয়ে বলল, আমার মনে হয় আমি নামতে পারবো না, আমার পা অসাড় হয়ে গেছে। শবনম বিনা দ্বিধায় তার হাত শক্ত করে ধরল। রাহাত, এবার তুমি একা নাও, আমি আছি। চাইলে তুমি পড়েও যাও, আমি ধরে নেব। ট্রেন সিলেট স্টেশনে ধীরে হল। লোকেরা তাদের ব্যাগ তুলতে লাগল। রাহাতের হৃদয় এত দ্রুত ধড়ক ছিল যেন এখনই বুক থেকে বেরিয়ে আসবে। শবনম তার ব্যাগ তুলল। চলো, আমি ভয় পাচ্ছি। রাহাত স্বীকার করে মাথা নাড়ল। তার চোখে হার ছিল, কিন্তু আশাও। শবনম তার কাছে এসে বলল, ভয়কে সাথে নিয়ে চলাও সাহস হয়। রাহাত, আজ আমরা সেটাই করছি। ট্রেন থামল, দুজন নামল। সিলেট স্টেশনের মাটি, হালকা হাওয়া এবং দুপুরের ঢলা রোদ, সব কিছু একটা নতুন যাত্রার সংকেত লাগছিল। স্টেশনের বাইরে অটো নেওয়া হলো। আহিয়ারি গ্রাম, শবনম ড্রাইভারকে বলল। রাহাত অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি গ্রাম যাও প্রত্যেক দিন? শবনম হেসে, আমি শহরে পড়াই, কিন্তু বাড়ি গ্রামে। মা একা থাকে, প্রত্যেক সপ্তাহে যাই, এবং আজ তোমার কারণে যাওয়া দরকার ছিল। রাহাত চুপ হয়ে গেল। তাকে শুধু এটা অনুভব হলো, কেউ প্রথমবার তার জন্য কোনো সিদ্ধান্ত নিচ্ছে। অটো গ্রামে পৌঁছল। একটা ছোট পাকা বাড়ি, মূল দরজায় তুলসীর চৌকা, চুলোর গন্ধ এবং দেয়ালে মাটির সরলতা। শবনমের বাড়ি। সে দরজা খটখটালো। ভিতর থেকে পায়ের আওয়াজ এলো। দরজা খুলল। সামনে তার মা। সাদা চুল, হালকা রেখা, কিন্তু চোখে তেজ এবং গরমাহট। আরে শবনম, এত তাড়াতাড়ি, এবং এই ছেলেকে? রাহাতের হৃদয় একদম থেমে গেল। তারা ঝুঁকে নমস্কার করল। আওয়াজ পর্যন্ত বেরোল না। শবনম খুব সহজভাবে বলল, মা, এ রাহাত রাস্তায় মিলেছে, একা ছিল, ভাঙা ছিল, ভাবলাম একটু বাড়ির খাবার খাইয়ে দিই। মা রাহাতকে মাথা থেকে পা পর্যন্ত দেখল, কিন্তু তাদের চোখে প্রশ্ন নয়, শুধু মানবতা ছিল। আরে বেটা, ভিতরে আয়ো, খুব দুর্বল লাগছ, আয়ো, বসো। শুধু এটা শুনতেই রাহাতের চোখ ভরে এলো। 3 বছরে প্রথমবার কেউ তাকে এই লহজে বেটা বলল। মা
ডাল চাউল, ঘি দিয়ে রুটি এবং চোখা পরিবেশন করল। রাহাত প্রথম লোকমা খেল এবং চোখের জল চুপচাপ পড়ে গেল। কি হয়েছে বেটা? মা জিজ্ঞেস করল। মায়ের হাতের খাবার। সে কাঁদতে কাঁদতে বলল, 3 বছর পর খাচ্ছি। বাড়ির হাওয়া পর্যন্ত গলে গেল। রাত একটু গভীর হল। কথাবার্তায় মা জিজ্ঞেস করল, বেটা, বাড়ি কোথায়? রাহাত একদম ঘাবড়ে গেল। মুখ উঠে গেল। আওয়াজ কাঁপল, দূর, খুব দূর। কিন্তু কাল যেতে চাই। যদি শবনম সাথে যায় তাহলে। শবনম তুরন্ত উত্তর দিল, আমি সাথে যাব সেখান পর্যন্ত, বাড়ি পর্যন্ত, এবং তাদের সামনে পর্যন্ত। তুমি একা যাবে না। মা শবনমের দিকে দেখল। শবনম, এই ছেলে দুঃখ নিয়ে এসেছে, একে ছাড়িস না, একে ঠিক জায়গায় পৌঁছে দিস। শবনম মাথা নাড়ল। হ্যাঁ মা, এখন আমার দায়িত্ব। রাহাত প্রথমবার শবনমকে সেভাবে দেখল, জানো কোনো ডুবতে থাকা কিনারা দেখছে। রাতের নীরবতায় শবনম এবং রাহাত আঙিনায় বসল। চুলোর হালকা গন্ধ হাওয়ায় ভাসছিল। আকাশে 2-3টে তারা জ্বলছিল। ঘুম আসছে না? শবনম জিজ্ঞেস করল। রাহাত ধীরে আওয়াজে বলল, ভয় ঘুমকেও থামিয়ে দেয়। শবনম তার একদম কাছে বসল। রাহাত, কাল যা হবে সেটা তোমার সাহসের উপর নয়, আমার উপস্থিতির উপর নির্ভর করবে। রাহাত তার দিকে দেখল। প্রথমবার পুরোপুরি সেই চোখ, যাতে না সন্দেহ ছিল না স্বার্থ, শুধু মানবতা। তুমি আমার সাথে কেন দিচ্ছ? সে ফিসফিসিয়ে জিজ্ঞেস করল। শবনম লম্বা শ্বাস নিল। কারণ যখন আমার বাবা পড়েছিলেন, দুনিয়া হাত বাড়ায়নি, তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি কাউকে পড়তে দেব না। রাহাত চুপচাপ তাকে দেখতে থাকল। সেই মেয়ে নয়, যেন কারো দোয়া লাগছিল। সকালের প্রথম রশ্মি গ্রামের মাটিতে ছড়িয়ে পড়তে লাগল। মুরগিরা ডাকছে, বাড়ির বাইরে চুলো জ্বলছে, এবং হাওয়ায় শিশিরের ছোট ঠান্ডা ছিল। রাহাত আঙিনায় বসা ছিল, ব্যাগ তার পায়ের কাছে, কিন্তু কাপা হাত স্পষ্ট বলছিল যে সে ভিতরে কতটা ঝড় থেকে যাচ্ছে। শবনম রান্নাঘর থেকে বাইরে এলো। একটা কাপ চা তার সামনে রেখে বলল, চলো, আজ বড় যাত্রা। রাহাত চা ধরতে ধরতে বলল, শবনম, কি সত্যি আমাকে বাড়ি যাওয়া উচিত? শবনম তার সামনে বসল। আওয়াজ খুব শান্ত, খুব বুদ্ধিমান। রাহাত, প্রত্যেক আস্থা 2টো কথা শেখায়, কোন দিকে না যাওয়া উচিত এবং কোন দিকে ফিরে যাওয়া দরকার। আজ তোমার ফিরে যাওয়ার দিন। রাহাতের গলায় কিছু আটকে গেল। তার ভয়, লজ্জা, অনুতাপ সব মিলে তার ভিতরে একটা গাঁড় হয়ে গিয়েছিল। যদি মা বাবা আমাকে দেখে দরজা বন্ধ করে দেয় তাহলে? সে ফিসফিসারও। শবনম বিনা হেসিটেশন, বিনা 1 সেকেন্ড হারিয়ে বলল, তাহলে আমি তাদের হাত ধরে বলবো, আপনার ছেলে এসেছে, খুব অনুতপ্ত হয়ে এসেছে, এবং এমন শব্দ শুনে কোনো মা বাবা দরজা বন্ধ রাখতে পারে না। রাহাতের চোখ ভরে এলো। এমন ভরসা সে কখনো শোনেনি। বাস ধরার সময় হয়ে গেছে। শবনমের মা দরজায় দাঁড়িয়েছিল। রাহাত তাদের পায়ে ছুঁয়ে বলল, মা, কাল রাতে আপনার বাড়ি খুব বাড়ির মতো লাগল। মা তার মাথায় হাত রাখল। বেটা, বাড়ি সেটাই হয় যেখানে ভয় থেকে বেশি আপনত্ব হয়। যাও, আজ তুমি তোমার আসল বাড়ি ফিরে যাচ্ছ। রাহাতের চোখে আবার জল এলো। শবনম তার ব্যাগ তুলল এবং বলল, চলো। রাহাত গভীর শ্বাস নিল। হ্যাঁ, চলো। বাসে বসে 2জন সিলেট থেকে ময়মনসিংহ, তারপর ময়মনসিংহ থেকে নেত্রকোনা। গিয়া প্রত্যেক মোড়ে রাহাতের হৃদয় ধড়ক ছিল। রাস্তা জুড়ে সে শুধু জানালার বাইরে দেখতে থাকল। ক্ষেত, গাছ, ধুলো। রাস্তায় তার চোখের সামনে বারবার সেই একটা বাড়ি আসছিল, যেখানে সে 3 বছর আগে তার মা বাবাকে ছেড়ে চলে গিয়েছিল। শবনম তার অবস্থা বুঝছিল। কিছুক্ষণ পর সে জিজ্ঞেস করল, কি ভাবছ? রাহাত ভয়ে ভরা আওয়াজে বলল, ভাবছি যদি তারা আমাকে গালি দেয় বা আমাকে দেখতেই না চায় তাহলে। শবনম তার আঙুলগুলো ধরে নিল। প্রথমবার খুব শক্ত করে। রাহাত, শোনো, ভুল বাচ্চারা করে, কিন্তু হৃদয় মা বাবার ভাঙে, এবং যে হৃদয় ভেঙেছে সেটা ঠিকও তাড়াতাড়ি হয়। শুধু ছেলেকে সামনে দেখে সে তার চোখে দেখতে দেখতে বলল, তুমি কাঁদতে নয়, ফিরে যেতে চাইছ। রাহাতের মাথা ঝুঁকে গেল। সে কিছু বলতে পারল না। নেত্রকোনার পর বাসের শেষ স্টপ চড়িগাঁও। বাস থামল। রাহাতের হাত আবার কাঁপতে লাগল। শবনম ব্যাগ তুলল।
চলো, সে শান্ত স্বরে বলল। রাহাত ধীরে ভাঙা আওয়াজে বলল, শাবনাম, আমার পা চলছে না। শাবনাম তার সামনে এসে বলল, যদি তোমার পা না চলে তাহলে আমার চলবে, তুমি ভয় পেও না, আমি আছি। রাহাত তার চোখে দেখল, সেই চোখ যেন সারা দুনিয়াকে ছোট করে দেয় এবং শুধু সাহসকে বড় করে। দুজন কাঁচা রাস্তায় চলতে লাগল। গ্রামের হাওয়া সেই ছিল, মাটি, রোদ, গোবরের উপলের গন্ধ এবং ছোট বাচ্চাদের খেলার আওয়াজ। এবং তারপর সেই বাড়ি, সেই ঘর, সেই দরজা, সেই ভাঙা পর্দা এবং সেই চুপ্পি যা ৩ বছর আগের ভুলের সাক্ষী ছিল। রাহাতের পায়ে যেন ওজন ভরে গেল। সে থেমে গেল। না না, আমি করতে পারবো না, সে কাঁপা স্বরে বলল। শাবনাম ঘুরে তার সামনে দাঁড়াল। তার চোখে সেই কঠোরতা প্রথমবার দেখা গেল যা একটা টিচারে থাকে যখন কোনো বাচ্চা ভয়ে পিছিয়ে যায়। রাহাত, সে দৃঢ় আওয়াজে বলল, ৩ বছর আগে তুমি বাচ্চা ছিলে, কিন্তু আজ মানুষ হয়ে ফিরেছ। মানুষ পালায় না, দরজা খটখটায়। রাহাতের শ্বাস থেমে গেল। সে গলা থেকে বের হওয়া সাহসে প্রথম দস্তক দিল। ঠক ঠক, কোনো আওয়াজ নয়। সে পিছিয়ে বলল, শাবনাম, কেউ নেই। দ্বিতীয়বার শাবনাম শান্ত বলল। রাহাত জোরে দস্তক দিল। এবার ভিতর থেকে চপ্পলের ধীরে আওয়াজ এলো। রাহাতের হৃদয় সেখানেই থেমে গেল। শ্বাস আটকে গেল, চোখ ভরে এলো। দরজা ধীরে ধীরে খুলল। সামনে একটা বুড়ো মহিলা, সাদা চুল, কাঁপা হাত, শুকনো চোখ, কিন্তু সেই মুখ, সেই যে তাকে শৈশবে তুলে দোলা দিয়েছে, তার মা। সব কিছু থেমে গেল। সময়, হাওয়া, আওয়াজ সব থমকে গেল। মা কাঁপতে কাঁপতে বলল, রাহাত, শুধু এটা। এবং রাহাত মাটিতে হাঁটুতে পড়ে গেল। মা, মা, আমার থেকে ভুল হয়েছে, আমি খুব খারাপ ছেলে। মা, আমাকে মাফ করো। মায়ের চোখ থেকে জল বইতে লাগল। তাদের জল রাহাতের পিঠে পড়ছিল। বেটা, আমরা প্রত্যেক দিন দরজায় বসতাম, ভাবতাম তুই আসবি, তুই একবার আসবি। রাহাত ফুটে ফুটে কাঁদতে লাগল। তার ৩ বছরের বোঝা একই পলে ধসে গেল। শাবনামের চোখও ভরে এলো। সে চুপচাপ দাঁড়িয়ে রইল, দূর থেকে কিন্তু হৃদয় থেকে খুব কাছে। মা শাবনামকে দেখল। বেটি, তুই কে? শাবনাম মাথা ঝুঁকিয়ে নিল। মা, আমি শাবনাম, রাহাতকে ভাঙা পেয়েছি ভেবে সাথে নিয়ে এসেছি। মায়ের মুখে কৃতজ্ঞতার রেখা উঠল। তারা এগিয়ে শাবনামকে জড়িয়ে ধরল। বেটি, তুই আমাদের ছেলে ফিরিয়ে দিয়েছিস, আমরা তোমার ঋণ কিভাবে শোধ করব? শাবনাম ধীরে বলল, মা, কখনো কখনো মানুষ মানুষকে বাঁচিয়ে নেয়। মায়ের জল থামার নাম নিচ্ছে না। রাহাত তাদের পায়ে মাথা রেখে বসা ছিল, যেন ৩ বছরের দুঃখ, অনুতাপ এবং লজ্জা একই পলে মাটিতে গলে গেছে। মা কাঁপা আওয়াজে বলল, তুই কেন গিয়েছিলি বেটা? আমরা তোকে কখনো থামাইনি, কখনো ভালোবাসা কম দিয়েছি, কখনো বাড়ি আট করে দিয়েছি। প্রত্যেক প্রশ্ন রাহাতের হৃদয়ে তীরের মতো লাগছিল। সে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি অন্ধ ছিলাম, মেয়ের পিছনে তোমাদের দুজনকেই ছেড়ে দিয়েছি। আমার মনে হয়েছিল যে ভালোবাসা সেটাই যা বাইরে মেলে, বাড়ির ভালোবাসা তখন বোঝাই যায়নি। মা তার মাথায় হাত রাখল, সেই হাত যাকে ছোঁয়া ৩ বছর হয়ে গেছে। বেটা, ভালোবাসা কোথাও বাইরে মেলে না, ভালোবাসা বাড়িতে হয়, এবং ভুল করা মানুষ সব সময় বাচ্চাই বলা হয়। রাহাত ফুটে পড়ল। শাবনাম এসব দেখছিল, তার চোখে নমিতা ছিল, কিন্তু মুখে একটা গভীর সুখ, যেন কোনো যাত্রার আসল উদ্দেশ্য এখন পূরণ হয়েছে। হঠাৎ ভিতর থেকে কোনো ভারী পায়ের আওয়াজ এলো। একটা বুড়ো মানুষ, সাফ দাড়ি, দুর্বল শরীর, কিন্তু চোখে তীক্ষ্ণ পরিচয়। রাহাতের বাবা তারা দরজায় থেমে ছেলেকে দেখল। মুখ পাথরের মতো, না রাগ না খুশি, শুধু গভীর ক্লান্তি। রাহাত কাঁপতে কাঁপতে তাদের আওয়াজ দিল, বাবুজি। সেই একটা শব্দ যা ৩ বছর থেকে তার গলে আটকে ছিল। বাবা কিছু বলল না, শুধু দাঁড়িয়ে রইল, যেন হঠাৎ ফিরে পাওয়া এই পলকে বোঝার চেষ্টা করছে। রাহাত তাদের পায়ের দিকে এগোলো, কিন্তু আবার থেমে গেল। যদি আপনি আমাকে মাফ না করতে পারেন তাহলে আমি বুঝে নেব বাবুজি, কিন্তু আমি শুধু আপনার সামনে মাথা ঝোঁকাতে এসেছি। তাদের চোখ ভরে এলো, কিন্তু তারা কিছু বলল না। তারা তার হাত তুলল, কিছু পল হাওয়ায় থামল, এবং তারপর ধীরে রাহাতের মাথায় রাখল। শুধু এটা। এবং রাহাত হিক্কায় কাঁদতে লাগল। বাবার চোখে জল ছিল, আওয়াজ খুব ধীরে, বেটা, বাপ মাফ করে না, শুধু অপেক্ষা করে। শাবনামই শুনল, এবং তার শ্বাস থেমে গেল। এই সেই পল যা 3টে জীবনকে একসাথে জুড়ে দিচ্ছিল। কিছুক্ষণ পর মা শাবনামকে ভিতরে আসার ইশারা করল। বেটি, তুমি ভিতরে আও।
তুই আমাদের বাড়ির অতিথি নয়, আমাদের মেয়ে হয়ে এসেছিস। শবনম হালকা হাসি দিল। সে ভিতরে এলো। বাড়ির দেয়াল ভাঙা ছিল, পুরানো মেঝে ছিল, পুরানো রেডিও ছিল, কিন্তু তাতে একটা গরমাহট ছিল যা খুব বড় বাড়িতে মেলে না। মা চুলায় চা চড়ালো, বাবুজি একটা কোণে বসে রইল, কিন্তু তাদের চোখ বারবার রাহাত এবং শবনমের দিকে দেখছিল। শবনম চুপচাপ কাছে গিয়ে বলল, বাবুজি, রাহাত খুব ভেঙে গিয়েছিল। যদি আমি তাকে সাথে না নিতাম তাহলে হয়তো সে কখনো ফিরত না। বাবুজি ভরা আওয়াজে বলল, বেটি, আমাদের তো রক্ত জল হয়ে গিয়েছিল, কিন্তু তুই তাকে আবার জীবন দিয়েছিস। শবনম হাসল, না বাবুজি, বাড়ির দিকে ফিরে যাওয়ার সাহস তার মধ্যে ছিল। আমি শুধু রাস্তা দেখিয়েছি। রাহাত দরজার কাছে দাঁড়িয়ে এসব শুনছিল। প্রথমবার তাকে মনে হলো যে সে নিরাপদ, কারো নজরদারিতে নয়, কারো ভরসায়। দুপুর ঢলে যাচ্ছিল। মা দুপুরের খাবার বানালো, চাউল, ডাল, বেগুন চোকা, এবং সেই স্বাদ যা রাহাত ৩ বছর থেকে মিস করেছে। সব চারজন একসাথে বসল, রাহাত তার মা বাবার মাঝে, শবনম সামনে। মা ভালোবাসায় বলল, রাহাত, বেশি লোকাস না, খেয়ে নে বেটা, তোর ওজন অর্ধেক হয়ে গেছে। রাহাত হাসার চেষ্টা করল, সেই প্রথম হালকা সত্য এবং নিরাপদ হাসি। খাবার শেষ হল, সবাই আঙিনায় বসল। হাওয়ায় হালকা ঠান্ডা ছিল, গাছের পাতা ধীরে ধীরে দোলছে। রাহাত ধীরে শবনমের কাছে বসল, তার মুখ শান্ত ছিল। শবনম, সে ধীরে বলল, হ্যাঁ, আমি জীবনে অনেক লোক দেখেছি, অনেক সুযোগ দেখেছি, অনেক সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু কেউ আমার ভাঙাকে এমন করে বোঝেনি যেমন তুমি বুঝেছ। শবনম তার চোখে সোজা দেখল, তার আওয়াজ খুব নরম। রাহাত, প্রত্যেক মানুষ ভাঙে, শুধু ফারাক এটা যে কেউ ভেঙে ছড়িয়ে যায় এবং কেউ ভেঙে মানবতা শিখে যায়। রাহাত কাঁপা আওয়াজে জিজ্ঞেস করল, এবং তুমি কি ভাবো আমি কে? শবনম একটা খুব শান্ত, খুব গভীর হাসি দিল। তুমি আমাকে এমন লাগো যেন খুব দ্রুত দৌড়েতে দৌড়েতে হঠাৎ পড়ে গেছ এবং এখনও উঠার সাহস জুটাতে পারছ না। এই বাক্য রাহাতের হৃদয়ের সবচেয়ে লুকানো সত্যে সোজা আঘাত ছিল। এবং তুমি? রাহাত ধীরে আওয়াজে জিজ্ঞেস করল, তুমি আমার সম্পর্কে কি অনুভব করো? শবনম উত্তর দিতে এক পলও নিল না। আমার মনে হয় যদি আমি তোমাকে এখনও পড়তে দিই তাহলে আমিও মানুষ বলার যোগ্য নই। রাহাতের শ্বাস আটকে গেল। শবনম, তুমি কি আমার জীবনে কিছুক্ষণ বা হয়তো কিছু আরও সময় থাকতে পারো? শবনম তার চোখে দেখল, গভীর শান্ত বুদ্ধিমান চোখে। রাহাত, আমি কারো জীবনে কিছুক্ষণ থাকার মানুষ নই, যেখানে থাকি পুরোপুরি থাকি। রাহাত প্রথমবার অনুভব করল যে ফিরে আসা শুধু বাড়ি নয়, ফিরে আসা একটা মানবতার কোলে ছিল। সে ধীরে বলল, তাহলে কি আমি তোমাকে আমার যাত্রার অংশ বানাতে পারি? শবনম হাসল। রাহাত, আজ তোমার বাড়ি ফিরেছে, কাল তোমার হৃদয়ও ফিরে আসবে। তারপর আমরা দেখব কোথায় সাথে যাওয়া। রাহাত মাথা ঝুঁকিয়ে নিল। তার চোখে শান্তি ছিল, সেই শান্তি যা বছরের হারানো রাতের পর প্রথমবার মিলেছে। ওদিকে মা ডাকল, বেটা, ভেতরে আয়ো, সন্ধ্যা হচ্ছে, বাড়িতে আলো করি। শবনম উঠল, রাহাতও উঠে দাঁড়াল। মা দুজনকে একসাথে দেখল এবং তাদের মুখে একটা হালকা সুখের হাসি ছড়িয়ে গেল, যেন তারা বিনা বলে দুটো হৃদয়ের ভবিষ্যৎ পড়ে নিয়েছে। সেই বাড়িতে সেই সন্ধ্যায় দীপাবলি ছিল না, কিন্তু একটা এমন দীপক জ্বলে উঠেছে যা কোনো সম্পর্কের নয়, কোনো রক্তের নয়, কোনো মানবতার আলো ছিল। এবং সেই আলোয় দুটো জীবন, যা ঢাকা কমলাপুর স্টেশনে একে অপরকে অজানায় মিলেছে, এখন একসাথে একটা নতুন দিকের দিকে এগোতে লাগল। যদি এই গল্প তোমার হৃদয়কে ছুঁয়ে থাকে তাহলে আমাদের চ্যানেল নুট টেলস বিডিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো। কমেন্টে তোমার এবং তোমার শহরের নাম লিখো, যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্পগুলো কোথায় কোথায় হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আবার মিলব একটা নতুন ভাবনাময় গল্প নিয়ে। ততক্ষণ খুশি থেকো, স্বাস্থ্যবান থেকো এবং তোমার মা বাবাকে সময় দাও।